আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ এবং কলা, যেটাকে ইংরেজিতে বলা হয় সেল এবং টিস্যু। তো আমি প্রথমত আলোচ্য বিষয়গুলো বলি যে এই বিষয়গুলোর মধ্যে আমরা সাধারণত কি কি দেখার চেষ্টা করব সেটা একটু দেখি। আমরা কোষ কাকে বলে সেই বিষয়টা জানবো, কোষের গঠন সম্পর্কে জানবো, কোষের প্রকারভেদ সম্পর্কে জানবো। আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ নামে দুই ধরনের কোষ আছে, সেই সম্পর্কে জানবো কোষের উপাদান সমূহ কি কি আছে এবং কোষের কাজ কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আর কলা বা টুসুর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কলা কি, কলার প্রকারভেদ, কলার উপাদান সমূহ, বিভিন্ন ধরনের কলার উপাদান সমূহ, আর হচ্ছে বিভিন্ন ধরনের কলার কাজ। এ পর্যন্ত আমাদের আলোচনায় বসি। আমি মনে করি এই বিষয়গুলোতে এতটুকুন জানতে পারলেই না, অনেক আমি এর থেকে শর্ট করতে পারি নাই। তো যাই হোক, এইটার মধ্যে থেকে আমরা জানার চেষ্টা করি। এখানে দেখেন আমাদের একটা কোষের একটা চিত্র দেওয়া আছে। চিত্র অনেকগুলোই আপনাদের কাছে আমি পাঠাইতেছি, প্রত্যেকটা চিত্র খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে আলোচনায় যাচ্ছি। এটা এটা অনিয়ন অর্থাৎ এলিয়াম ছিপা, আপনারা নাম শুনছেন হয়তো, পেঁয়াজ, পেঁয়াজের একটা কোষ এটা। হ্যাঁ, উদ্ভিদ কোষ বলতে পারেন এটাকে আপনারা। আর এরপরে আমরা চলে যাব, এটাকে আমাদের প্রাণী কোষ হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন। এটা যদিও আমি একটু আগে বলতেছিলাম যে প্রকৃত কোষ আর হচ্ছে আদি কোষ, এখানে সেই জিনিসটাকে দুইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানুষের কোষ। হ্যাঁ, মানুষ বলতে প্রাণী কোষ, এক কথায় প্রাণী কোষ। তো আমরা এটা ধীরে ধীরে আলোচনায় আসতেছি। আমি ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি পাইছি, যেটা আসলে আলোচনা করতে খুব মজা হবে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে বিজ্ঞানী রবার্ট হুক, এই ভদ্রলোক, তার একটা বই আছে মাইক্রোগ্রাফিয়া, সেই গ্রন্থে হচ্ছে প্রথম কোষ শব্দটা ব্যবহার করে। উনি প্রথম এই ধরনের একটা কোষ দেখতে পাইছিলেন বলে ধারণা, কারণ এটা বহু প্রাচীন, সেখানে ওনার বইতে লেখা আছে, সেই তথ্যটা কালেক্ট করা হয়েছে। ওনার যে কোষটা আবিষ্কার ছিল সেই কোষটা দেখতে এরকম ছিল। তো সেই পিকচারটাও আপনারা পেয়ে গেছেন। এটা একটা উদ্ভিদের কোষ। এরপরে আমরা চলে যাব কোষ কাকে বলে সেই বিষয়টা জানার জন্য। দেখেন, আমরা একটু বইয়ের ভাষায় একটু কথা বলি। সেখানে দেখেন কোষতত্ত্বে লেখা আছে বিভিন্ন কোষের নানান প্রকার বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কোষে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। এইভাবে কোষের গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষ সম্বন্ধে যে মতবাদ বা যে তত্ত্ব তৈরি হয় তাকে বলা হয় কোষতত্ত্ব। কোষ সম্পর্কে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লাইডেন, প্রাণীবিজ্ঞানী থিওডোর সবান এবং পরে রুডলফ ভিশপ 1885 সালে এই তত্ত্বটা প্রদান করেন, যেটা হচ্ছে কোষতত্ত্ব। তো আমরা এবার দেখি কোষ কাকে বলে এবং কোষটা আসলে কি জিনিস সেটা আমরা জানবো। এক কথায় কোষ হচ্ছে আমাদের শরীরের গাঠনিক এবং সাংগঠনিক একক। আরেকটু যদি সুন্দর করে আমরা বলি, সেটা হচ্ছে, মানে ইংরেজি শব্দটায় ভালো শোনা যায়, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ইংরেজিতে বলা হয় স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনিং ইউনিট। হ্যাঁ, অর্থাৎ একজন জীবন্ত মানুষের মধ্যে যে জিনিসটা তার গঠনশৈলী তৈরি করে, তার কাজের ফাংশন তৈরি করে, সেটাই হচ্ছে কোষ। আর এটা একেবারেই মৌলিক, এটাকে আর ভাঙা যায় না, সেই জন্যই বলা হয় কোষ হলো জীবনের মৌলিক একক। অর্থাৎ এই একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটা, চারটা থেকে ছয়টা, এইভাবে বিভাজন হইয়া হইয়া লাখ লাখ কিংবা কোটি কোটি কোষ দিয়ে আমরা একটা মানুষ তৈরি হয়েছি। ঠিক আছে, যেটার আমরা এই বিভাজনটা পাই হচ্ছে আপনার মায়োসিস, মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে যেভাবে বিভাজনটা তৈরি হয়, সেইখান থেকে আমরা এই বিষয়গুলো পেয়ে যাই। তো এটাকে আরেক কথায় এটাকে বৈশিষ্ট্য বলতে পারে। এটা আমাদের বংশগতির একক। অর্থাৎ আমাদের এক বিজ্ঞানী বলছেন, আজকে যে ছেলেটা কিংবা বাচ্চাটা জন্ম নিল সে হচ্ছে পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষ। তো এই হিসেবে হচ্ছে আমার পূর্বপুরুষের যে
কোষের যে স্ট্রাকচার, যে চরিত্র, সেটা আমার মধ্যে চলে আসে। এই জন্য কোষকে বংশগতির এককও বলা হয়। এরপরে বলা আছে সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। আচ্ছা, জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। তাহলে এখানে দেখেন আমাদের কিছু কিছু প্রাণী আছে যাদের একটা মাত্র কোষ আসে। আপনারা হয়তো এমিবার নাম শুনছেন। এমিবাকে বলা হয় অকোষীয় প্রাণী। এই কথাটা বলা হয় এই কারণেই, কারণ তার মধ্যে একটা মাত্র কোষ আসে, তাই তাকে অকোষীয় প্রাণী বলা হয়। আবার আমরা যারা মানুষ, তারা একাধিক কোষ দ্বারা গঠিত। এমনকি আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে নির্ধারণও করে দিতে পারেন নাই যে আমাদের শরীরে কতগুলা কোষ আছে। এক কথায় বলে দেয় লক্ষ লক্ষ কিংবা বিলিয়ন বিলিয়ন কিংবা কোটি কোটি কোষ আছে, এভাবে বলে দেন ওনারা। কিন্তু ক্লিয়ার যে স্ট্রাকচার, সেটাকে তারা বলতে পারেন না কিংবা বলা সম্ভব হয় না। আসলে এটা গোনা সম্ভব না। সেই জন্য তাহলে আমরা আবারও একটু কোষের সংজ্ঞাটা জেনে নিই। কোষ হচ্ছে দেহের গঠনের একক। হ্যাঁ, কোষ হচ্ছে দেহের গঠনের একক, যেটাকে ইংরেজিতে সেল বলা হয়। হ্যাঁ, সেল হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা শব্দ হচ্ছে কোষ। এই কোষটা হচ্ছে আমাদের শরীরের গাঠনিক একক। আর এই কোষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। একদম কোষের মাঝখানে কিংবা একটু পাশেও থাকতে পারে। তো আমরা যখন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কোষের গঠন সম্পর্কে আমাদের বর্ণনা আছে, তো যখন আমরা গঠনটা দেখব তখন বলতে পারবো। যেমন এখানে দেখেন লেখা আছে। আমরা একটা চিত্রে চলে যাই, আগে চিত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। এই চিত্রটা একটু দেখেন, এখান থেকে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন কোষের মধ্যে যে অংশগুলো আছে সেটা ভাসমান, আর কিছু অংশ আছে হলুদ হলুদ দেখাচ্ছে কোষের মধ্যে, এটা হচ্ছে তরল, লিকুইড। তো এই তরল অংশটাকে আমরা বলি সাইটোপ্লাজম। কোষের মধ্যে যে তরল অংশটা থাকে সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু ভাসমান অবস্থায় থাকে, সেই বস্তুগুলোর নাম আমরা একটু বলি। সেটাকে একেবারে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। হ্যাঁ, তারপরে বিভিন্ন জিনিসপত্রগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকে, সেই নামগুলো আমরা একটু জানি। আমাদের কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোসোম, প্লাজমা মেমব্রেন, তারপরে সেন্ট্রিসোম। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমাদের কোষের মধ্যে থেকে থাকে। তো আমরা একটু সংক্ষেপে এই জিনিসগুলো সম্বন্ধে একটু জানবো যে এইগুলো আসলে কি জিনিস এবং কি কাজ করে আমাদের এই জিনিসগুলা। তো আমাদের একেবারে সাইডে দেখেন এই যে একটা আবরণ দেওয়া আছে, এটাকে বলা হয় কোষ পর্দা। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে আবরণটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এটাকে বলা হয় কোষের পর্দা। তাইলে কোষ পর্দাটা আমাদের কি কাজ করে আমরা একটু জানার চেষ্টা করি। কোষের সীমানা তৈরি করে, সাইটোপ্লাজমের বস্তুসমূহকে ধরে আবদ্ধ রাখে, কোষের ভিতরে প্রবেশ ও কোষ থেকে বাহির নিয়ন্ত্রণ করে। তাহলে আবারও একটু পড়ি। কোষ পর্দা আমাদের কি কাজ করতেছে? একটা কোষের একটা সীমানা তৈরি করে দিচ্ছে। সেই সাথে কি করতেছে, সে কোষের ভিতরে যে বস্তুগুলো আছে, অর্থাৎ যে আমাদের মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, অন্যান্য যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে সে তার ভিতরে আটকায় রাখতে সাহায্য করে। সেই সাথে কি হচ্ছে, কিছু যদি ভিতরে যেতে চায়, কিছু যদি বাইরে আসতে চায়, তাহলে সেইগুলোকে সে নিয়ন্ত্রণও করে। এটা হচ্ছে আমাদের কোষ পর্দার কাজ। আচ্ছা, এরপরে আমরা এবার একটু ভিতরে চলে যাব। আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানছি। সাইটোপ্লাজম হচ্ছে এই যে ভাসমান, মানে তরল যে লিকুইড যে অংশটা, সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে আমরা কোষের প্রাণকেন্দ্রটা জানলাম, সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এবং তার কাজ সম্পর্কে জানলাম। সেই সাথে আমরা জানতে পারলাম রাইবোসোম সম্পর্কে। তারপরে আমাদের 4 নম্বরে আছে ভেসিকল।
আচ্ছা, ভেসিকলটা দেখেন এখানে কেমন দেখাচ্ছে, একটা পর্দার মতন। এটাও শরীরের বিভিন্ন জায়গায় মানে কোষের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করে। এও আমাদের প্রোটিন সংশ্লেষণ করে এক কথায়। 5 নম্বরে আমাদের আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আমাদের এই এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে কোষের মধ্যে দুটো থাকে, একটা মসৃণ একটা অমসৃণ। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালারের, এটা হচ্ছে অমসৃণ, আর এর নিচে এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মসৃণ। তো মসৃণটার কাজ হচ্ছে শর্করা বিপাক ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট তৈরি করা, লিপিড সংশ্লেষণ করা। তাহলে আমরা যে কার্বোহাইড্রেট খাবারগুলো খাই সেটাকে সে সংশ্লেষণ করে, আর হচ্ছে আমাদের শরীরে যে লিপিড আছে সেই লিপিডটাকে সে অ্যাবজর্পশন করে। এই দুটো কাজ করে থাকে। আর অমসৃণ যেটা, সে প্রোটিন সংশ্লেষণ করে এবং নতুন যে প্রোটিন সৃষ্টি হয় সেটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য কাজ করে। এরপরে আছে আমাদের গোলগি বডি। দেখেন আমাদের গোলগি বডি আছে 6 নম্বরে। এখানে মনে হয় আমি এই অমসৃণটাকে ঠিক আছে, মসৃণটা এইটা, আমি এটা ভুল বলছিলাম, এটা হচ্ছে মসৃণ। আর এই যে যেটা দাগ দিছি এটা হচ্ছে আমাদের গোলগি বডি। আচ্ছা, গোলগি বডির কাজটা আমরা একটু জানি। নিঃসৃত বস্তুর ঘনীভবন ও স্ফুটীকরণ, লাইসোসোম তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে, গ্লাইকোপ্রোটিন তৈরিতে সাহায্য করে, আর হচ্ছে নিঃসৃয় বস্তুর পরিবহনের সাথে এটা সম্পর্কিত। শব্দগুলো অনেক জটিল, একটু কাঠঠোকরা মনে হচ্ছে, হ্যাঁ। তারপর আমাদের একটু আলোচনা করতে হবে, কারণ এটা সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখতেই হবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে হচ্ছে মসৃণ বলা হয়েছে, মাইটোকন্ড্রিয়ায় চলে আসি আমরা। মাইটোকন্ড্রিয়া হচ্ছে 9 নম্বরে। দেখেন মাইটোকন্ড্রিয়ার আমাদের দুটো ফিগার দিয়ে দিচ্ছে এখানে, এই একটা ফিগার, এই একটা ফিগার, দুটো। এই মাইটোকন্ড্রিয়া আমাদের যথেষ্ট মানে কাজের একটা জিনিস, এটা অনেক বেশি কাজে লাগে আমাদের শরীরে। এটা হচ্ছে আমাদের কোষের শক্তি ঘর বলা হয় এই জায়গাটা, কারণ এখান থেকে আমাদের কোষের শক্তি তৈরি হয়, সেই কারণে শক্তি ঘর বলা হয়। এছাড়া এরা এটিপি নামক একটা উপাদান তৈরি করে যা আমাদের শক্তি উৎপাদন করতে সহযোগিতা করে, ঠিক আছে। তারপরে আমাদের আর কোষ গহ্বর 10 নম্বরে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, দরকার নেই। আমরা শুধু দুটো মানে কয়েকটা জিনিসকে একটু চিনে রাখি এখানে। সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কোষের বর্ডার, চারপাশের এটা বর্ডার। আমাদের কোষের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে সব কিছু হচ্ছে ভাসমান থাকে এখানে কোষের চারপাশে। তো এর মধ্যে মাইটোকন্ড্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। গোলগি বডি আপনি নামটা মনে রাখলেই যথেষ্ট, আর বিশেষ তেমন কিছু দরকার হয় না। আর মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে এটুকুন জানতে পারলেই হবে, এর বেশি দরকার হয় না। এরপরে দেখেন আমাদের এখানে প্রকৃত কোষের একটা ছবি দেওয়া হয়েছে, আসলে ওই ছবিটাকে আবার রিপিট করা হয়েছে এখানে একইভাবে, আরও একটু ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে এটাকে দেওয়া হয়েছে। যেমন নিউক্লিয়াসটাকে নিউক্লিয়াস পোর, ক্রোমাটিন, নিউক্লিয়াস এনভলভ, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস, এইভাবে বিভিন্নভাবে এটাকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তো এই ছবিগুলো আপনারা একটু দেখে নেবেন। একই জিনিস বারবার আলোচিত হয়েছে এই জায়গা দিয়ে, এখানেও ওই একই জিনিস আলোচিত হয়েছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে উদ্ভিদের একটা কোষ। আমরা এখন যে ছবিটার সামনে আছি এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষ আমি এই কারণেই দিয়েছি যাতে আপনারা তুলনা করতে পারেন যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে আসলে কি ধরনের পার্থক্য আছে, সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। খুব বেশি পার্থক্য নেই আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে, শুধু আমাদের একটা জিনিস ওখানে থাকে আর একটা জিনিস থাকে না। যেমন আমাদের প্রাণী কোষে সেন্ট্রোসোম নামে একটা জিনিস থাকে, যেটা আমাদের উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রোসোম নামে একটা জিনিস থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না। আবার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নামে এক ধরনের জিনিস থাকে যেটা আমাদের প্রাণী কোষে থাকে না। এই একটু জায়গায় পার্থক্য আছে, আর বাদ বাকি সবই প্রায় একই রকম। কারণ এখানে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের
খাদ্য তৈরিতে কাজ করে। আর প্রায় মানুষ তো মানে অন্যের উপরে নির্ভরশীল, এক কথায় নিজে খাদ্য উৎপাদন করে অন্য একটা জায়গা থেকে, তারপরে সে খাদ্যটা গ্রহণ করে। আর উদ্ভিদ হচ্ছে নিজেই খাদ্য তৈরি করে নিজের খাদ্য নিজে খায়, সেই জন্য তার ক্লোরোপ্লাস্টটা দরকার হয়। এর জন্য এই জায়গায় একটা পার্থক্য তৈরি আছে। আর এটার মধ্যে কোনো সেন্ট্রোসোম নাই। আর মানুষের মধ্যে কিংবা প্রাণী কোষের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নেই। এই জায়গাটুকুনি পার্থক্য আছে। আচ্ছা, কোষের যে উপাদান সমূহ এখানে দেখেন, কোষ কি দিয়ে তৈরি, এটা জটিল জিনিস। আমরা সংক্ষেপে শুধু এটা জানি যে এর মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, আর হচ্ছে এনজাইম থাকে। এখানে দেখেন একদম সবুজ অক্ষরে যেগুলো লেখা থাকে, লেখা আছে, সেই জিনিসগুলোকে আপনারা একটু দেখে নেবেন। আরএনএ, ডিএনএ, এনজাইম এবং প্রোটিন, এই জিনিসগুলো হচ্ছে কোষের মূল উপাদান। এইগুলো থেকে আমাদের কোষটা তৈরি হয়। তারপরে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইগুলো একটা মানে বহু কোষের আবিষ্কার কিংবা বহু কোষ সৃষ্টি হয়, এবং সেখান থেকেই আমাদের মতন একটা মানুষের আবির্ভাব হয়। আমরা এখানে একটা জিনিস একটু জেনে নেব, আমাদের সেল ডিভিশন অর্থাৎ কোষের বিভাজন। কোষ হচ্ছে একটা মাতৃকোষ থেকে কিভাবে একাধিক কোষের তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে থাকি। সেল ডিভিশন দুই রকম ভাবে হয়, একটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, একটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া কিভাবে কোষ বিভাজন হয় আমরা একটু সংক্ষেপে জানবো। মাইটোসিস হলো সেল ডিভিশন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে সেল এবং সেল এর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইভাবে বিভক্ত হয় এবং দুটি পূর্ণাঙ্গ সেল গঠন করে। তাইলে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে দুটো কোষে পরিণত হয়। আবার ওইটা বিভক্ত হয়ে দুটো থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়। আর এরপরে আছে আমাদের হচ্ছে মিওসিস প্রক্রিয়া। মিওসিস প্রক্রিয়া হচ্ছে একটা সেল অনেকগুলো ভাবে বিভক্ত হয়। আমাদের যে কোষের মধ্যে যে অংশগুলো আছে সেটা একাধিকবার অর্থাৎ বারবার বারবার বিভক্ত হইতেই থাকে, যেটা থেকে সাধারণত আজকে আমরা যে পরিস্থিতি দাঁড়ায় আছি এটা মিওসিস প্রক্রিয়া সাধারণত হয়। কারণ মাইটোসিস প্রক্রিয়াটা অনেক স্লো গতিতে চলে, কিন্তু মিওসিস প্রক্রিয়াটা অনেক দ্রুত গতিতে চলে। সেজন্য আমরা মোটামুটি একটা ছোট্ট একটা সিমেন্ট কিংবা একটা অভাম থেকে ধীরে ধীরে বড় হইতে হইতে আজকের পর্যায়ে চলে আসি। তো এটা আমাদের সেল সম্বন্ধে মোটামুটি একটা ধারণা। এরপরে আমরা চলে আসবো কলার মধ্যে। কলাকে ইংরেজিতে বলা হয় টিস্যু। এই টিস্যুটা সম্পর্কে আপনারা একটু দেখেন। টিস্যু হচ্ছে, আমরা একটু আগে যে সেল পড়ছি, এই সেল অনেকগুলো সেল অর্থাৎ অনেকগুলো কোষ একসাথে মিলিত হইয়া যদি একই ধরনের কাজ একই উদ্দেশ্যে করে থাকে তাহলে এই সমষ্টিগত কোষকে আমরা বলে থাকি কলা। আমি আবারও বলছি, অনেকগুলো কোষ যদি একই সাথে যুক্ত হইয়া একই জায়গায় অবস্থান করে একই উদ্দেশ্য সাধনের জন্য একই সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটাই কাজ করার জন্য তারা একটাই উদ্দেশ্যে একই জায়গায় যুক্ত থাকে, তাহলে এই যে যে কোষের সমষ্টি, সেই কোষের সমষ্টিকেই আমরা বলি কলা। আমি একটু বইয়ের ভাষায় যদি বলি, a collection of cell together with intercellular substance that are similar in structural and functional is called tissue, যেটার বাংলা দাঁড়ায় কলা হলো উৎপত্তিগতভাবে একই প্রকার অথবা একাধিক ধরনের কিছু কোষ সমষ্টি যারা একই স্থানে অবস্থান করে একটি সাধারণ কাজে নিয়োজিত থাকে। মূলত ওই কোষ সমষ্টি এবং তাদের নিঃসরিত অন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা বা ধাত্রই হলো কলা। ভাষাগুলো একটু জটিল, এই জন্য আমি আমার মতন করে বলার চেষ্টা করি। আচ্ছা, এরপরে আমরা দেখব কলার প্রকারভেদ। আমরা মানুষের শরীরে অথবা যেহেতু আমরা মানুষ নিয়ে কাজ করি কিংবা প্রাণীর শরীরে সাধারণত 4 ধরনের কলা দেখতে পাই। আমাদের 4 ধরনের, প্রথমটা হচ্ছে আবরণী কলা। আবরণী কলা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ কিংবা প্রত্যঙ্গ কিংবা শরীরের
যে আবরণ আছে বা কভার যেটাকে বলা হয়, সেই কভারিংকে বলা হয় আবরণী কলা। তারপরে আছে আমাদের যোজক কলা, আমি এটা অল্প অল্প বর্ণনা করবো, সেই সময় বলে যাবো। তারপরে আছে আমাদের পেশি কলা, তারপরে স্নায়ু কলা। দেখেন এর পাশে ইংরেজিগুলো লেখা আছে। আবরণী কলার ইংরেজি হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যোজক কলার ইংরেজি হচ্ছে কানেকটিভ টিস্যু, পেশি কলার ইংরেজি হচ্ছে মাসকুলার টিস্যু, স্নায়ু কলার ইংরেজি নার্ভাস টিস্যু। নাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। তারপরে আমরা একটু অল্প করে একটু আলোচনা করি যে কলাগুলো কোন কলাগুলো আসলে কি করতেছে। আমরা প্রথমে আসি আবরণী কলা। আবরণী কলায় আমি একটু আগে যেমন বললাম, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে আবরণ কিংবা কভার আছে, সেটাই হচ্ছে আমাদের আবরণী কলা। এটা সাধারণত আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিংবা শরীরকে প্রোটেকশন হিসেবে কাজ করে। তো সেটা কি কি আছে দেখেন, আমাদের প্রথমেই আছে স্কিন। আমাদের শরীরের পুরোটার কভারিং কিন্তু স্কিন। ভেইন, আর্টারি, জিআই ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক ইত্যাদির উপরিভাগের এবং ভিতরের অংশ তৈরি হয় বিশেষ বিশেষ ইপিথেলিয়াল সেল দ্বারা। অর্থাৎ আমি এক এক করে বলতেছি। আমাদের একটু আগে আমরা আর্টারির কথা বলতেছিলাম লোয়ার লিম্ফো পড়ার সময়। তো সেখানে এই আর্টারি কিন্তু একটা গোল্লা পাইপের মতন একটা জিনিস। তাহলে তার ভিতরে একটা আবরণ থাকে, বাইরে একটা আবরণ থাকে। সেই আবরণটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলতে পারি। আর্টারির সেই একই চরিত্র। আমাদের জিআই ট্র্যাক অর্থাৎ মুখ থেকে শুরু করে আমাদের পাউল পথ পর্যন্ত যে পথটা আছে, যেটাকে আমরা এলিমেন্টারি সিস্টেমের আওতায় জানি, সেই যে পথটা, তার বাইরে এবং ভিতরে দুই জায়গায় একটা আবরণ আছে। তারপরে আমাদের রেসপিরেটরি ট্র্যাক আছে। এছাড়া আমাদের হার্টের একটা কভার আছে, যেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। ফুসফুসের কভার আছে, সেটাকে আমরা পুলুরি বলি। আমাদের পেটের একটা কভারিং আছে, পেরিনিয়াম। এরকম প্রত্যেকটা জায়গার যে কভারিংগুলো আছে, সেই কভারিং তার একটা আলাদা আলাদা নাম আছে, সেটাই আমাদের আবরণী কলা। তারপরে আমরা চলে যাব যোজক কলা কিংবা কানেকটিভ টিস্যু। এই যোজক কলা কানেকটিভ টিস্যু আসলে বিভিন্ন ধরনের। দেখেন এখানে লেখা আছে প্রকৃত বিভিন্ন প্রকার কোষ, যেমন এরিওলা, শ্বেত তন্তুময়, পিত তন্তুময়, মেদ, এই প্রত্যেকটা আলাদা আলাদা। তারপরে আমরা যে কঙ্কাল কিংবা বোনস পড়তেছি, বোনও এক ধরনের যোজক কলা কিংবা কানেকটিভ টিস্যু। এছাড়া আমাদের যে শরীরের যে রক্ত আছে, সেই রক্ত এক ধরনের যোজক কলা। আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পারলাম যে আমাদের যোজক কলায় কি আছে। দেখেন এরিওলা। এরিওলা বলতে আমাদের যে রক্ত নালীগুলো আছে, সেটাকে বলা হয় শ্বেত তন্তুময়। শ্বেত তন্তুময় আছে আমাদের শরীরের যে মিউকয়েডগুলো আছে, যেমন ধরেন আমাদের আম্বলিকাল কর্ড আছে, এটাকে সাধারণত শ্বেত তন্তুময়তা বলা হয়। পিত্ত তন্তুময় আমাদের যে গল ব্লাডার কিংবা লিভার সম্বন্ধীয় যে কথাবার্তাগুলো আছে, আমরা সেটাকে পিত্ত তন্তুময় বলা হয়। এছাড়া মেদ আপনারা চেনেন, যেটাকে আমরা ফ্যাট বলে থাকি এক কথায়। এই প্রত্যেকটাই হচ্ছে যোজক কলার অন্তর্ভুক্ত। এছাড়া আমরা যেটাকে খুব ভালোভাবে চিনি, সেটা হচ্ছে কঙ্কাল। কঙ্কাল যে ধরনেরই হোক না কেন, অর্থাৎ আমাদের বোন, তরুণ বোন কিংবা অস্থি। অস্থিটা হচ্ছে আমার যখন স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে যায়, সেটাকে আমরা অস্থি বলি। আর তরুণ বোন হচ্ছে যেটা উৎপাদন থেকে শুরু হচ্ছে, যখন নরম থাকে, সেটাকে বলি তরুণ অস্থি। এরপরে আমাদের রক্ত এবং নাসিকা সম্বন্ধীয় যে ব্যাপারটা আছে, সেটাও যোজক কলা কিংবা কানেকটিভ টিস্যুর অন্তর্ভুক্ত। আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা রক্তের মাইক্রোস্কোপিক চিত্র। রক্তের মধ্যে এই উপাদানগুলো থাকে, যেমন ওই হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, তারপরে লাইসোসোম, বিভিন্ন উপাদান থাকে। সেই জিনিসগুলো এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে এই চিত্রটাকে সাধারণত আনা হয়েছে। তো আমরা একটু সংক্ষেপে আর একটু চলে যাব। দেখেন এখানে এরিওলার বর্ণনা দেওয়া আছে, এত দরকার নেই, পার্থক্যগুলো দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব আমাদের পেশিকলার মধ্যে, মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু সম্বন্ধে আমরা অলরেডি জানি। আমাদের শরীরে যে মাসেলগুলো আছে, মাংসপেশি, যত মাংসপেশি আছে সবগুলোকেই আপনার মাসকুলার টিস্যুর আওতায়। অর্থাৎ একটা মাসেলের সাথে আরেকটা মাসেলের যে সম্পর্ক, এবং মাসেল আমাদের শরীরকে মূলত স্ট্রাকচার তৈরি করে দেয়। হ্যাঁ, তো যেখানে আমাদের মাসেল যেভাবে তৈরি হচ্ছে, সেটা আমাদের পেশিকলার অন্তর্ভুক্ত। আর শেষে আছে আমাদের স্নায়ুকলা।
নার্ভাস টিস্যু আমাদের সাধারণত স্নায়ু বলতে আমরা প্রথমেই নার্ভ বলতে আমরা মাথাকে বুঝি। আমাদের যে শরীরের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো আমাদের শরীরটাকে যেভাবে মানে ফাংশনিং এবং সেন্সেশন দুই দিক থেকেই যেভাবে কাজ করতেছে সেইটা নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে আমাদের স্নায়ুগুলা। তো আমরা যখন নার্ভাস সিস্টেমটা পড়বো তখন এই বিষয়ে আরও ভালো বিস্তারিত জানতে পারবো, কারণ আমাদের এখানে অনেক কিছু আলোচনার আছে। তার কারণে এই নার্ভাস টিস্যু বুঝতে গেলে আমার নিউরন সম্বন্ধে একটা ধারণা রাখতেই হবে। আর নিউরন সম্বন্ধে ধারণা না রাখলে পরে আমরা আসলে নার্ভাস টিস্যু সম্পর্কে খুব ভালো কিছু বুঝতে পারবো না। তো আমরা যখন ওই সিস্টেমের আওতায় যাব তখন এই বিষয়টা আলোচনা করব, নার্ভাস সিস্টেমের আওতায়, যে নিউরনটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে, তার অংশগুলো কি আছে। যেমন একটু আগে আমি মশা পড়ার গল্প বলতেছিলাম, এই মশাটা যে আমার শরীরে পড়লো আমি কিন্তু হাত দিয়ে এটাকে বুঝতে পারি না, কিংবা হাত আমাকে এটা বুঝতে সাহায্য করে না, এটা বুঝতে সাহায্য করে আমার ব্রেন। আমার ব্রেন আমাকে বলে দেয় যে আপনার অমুক জায়গায় কিংবা শরীরের এই স্থানে একটা মশা পড়ছে, তো সেই জিনিসটাকে আমাকে ইনক্লুড করে দেয়। তো সেইটা কিভাবে একটা নিউরন আমাকে এই সংকেতটা পাঠায়, আবার মস্তিষ্ক কিভাবে আমার হাতকে বলে দেয় যে ওখানে একটা থাপ্পড় মারো, ওখানে মশা পড়ছে, মশাটা মারা যাবে এবং এই জায়গাতেই মারো। এই জিনিসটা কিভাবে আসে সেটা আমরা যখন নিউরন পড়ব, নিউরন পড়লে এই বিষয়টা সম্পর্কে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখন যেহেতু আমরা মানে কলার মধ্যে হিস্টোলজির মধ্যে আমরা এখন আসি, সেই জন্য আমি এই বিষয়টাকে শর্ট করতে চাচ্ছি। তো এই বিষয়টা এই যে দেখেন এখানে লেখা আছে, যদিও স্নায়ুকলা গঠিত স্নায়ুকোষ বা নিউরনের নিউরো রোগলিয়া নিয়ে হয়, এর দুটো অংশ থাকে, কোষদেহ প্লম্বিত অংশ। বাংলাটা খুবই জটিল। এই ডেনড্রাইট আর একজন মিলে হচ্ছে আমাদের নিউরন গঠিত হয়। তো আমি ওই সময় এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো। এছাড়া আমাদের এই যে কলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কোন কোন জায়গায় কী কী কলা আছে, কী নাম ধারণ করে আছে, সেটাও এখানে দেওয়া আছে। যেহেতু শীটটা আপনাদের কাছে চলে যাবে, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। যেমন পাকস্থলীতে মিউকোসা স্তর থাকে, সেইখান থেকে ছোট ছোট অভিক্ষেপ বের হয়, মিউকোসা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে দেখা যায়। আর পাকস্থলীতে থাকে বলেই মানে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে বলেই এটাকে পাকস্থলী নামকরণ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্রান্ততে মিউকাস নামক বিলাই থাকে, ঠিক আছে। এরপরে যকৃতে যে নামগুলো আছে সেটা এখানে দেওয়া আছে, অগ্নাশয়ে যে নামগুলো আছে, বৃক্ক অর্থাৎ কিডনিতেও নাম দেওয়া আছে, কোন জায়গায় কি নামে এটা পরিচিত সেই জিনিসটা আপনারা এখান থেকে জানতে পারবেন বিষয়গুলো। স্যার পিডিএফটা দিয়ে দিন, হ্যাঁ।